তোমরা যারা এই কুকারটা কিনেছো বা কিনবে তারা আমার এই টিপসগুলো ফলো করবে, তাহলে তোমাদের সমস্যা হবে না। যারা মাল্টি কুকার কিনতে চাও বা কিনবে তাদেরকে বলতেছি একটু ভেবেচিন্তে কিনো, আর কিনে একটু সাবধানে ইউজ করতে হবে, সব দিক দিয়ে খেয়ালে ইউজ করতে হবে। গত ভিডিওতে তো তোমাদের কোনো কমেন্টসই নেই, এত মানুষ আমার ভিডিও দেখে কিন্তু কোনো কমেন্টসই নেই। একটা ভিডিও ছাড়লে যদি 4-5টা কমেন্টস না আসে তাহলে তো অনেক খারাপ লাগে। আপনারা বলো, মনে হয় যে আমার এই কাজটা মূল্যায়ন কেউ করলো না। সারাদিন কাজ করার পরে, কষ্ট করার পরে যদি একটু শান্তিমতো খেতে না পারি তাহলে কি হয় বলো। এইদিকে বাবু মহা খুশি, কারণ আমার তো মাথায় পরে বাস পড়লো। কি হলো? আমি পারি না আগে খাওয়াতে। আমি কি করবো? আমি তো মানুষ, আমি তো ফেরেশতা না। কেউ বাবা খাওয়াই দিয়ে খাও, কত বছর পর তোমার খাওয়াই দিয়েছে। আজকে সাহস করে চুলায় দুধ বসিয়েই দিলাম। 1 কেজি দুধ যেহেতু রান্না করা যায় তাহলে পায়েসও রান্না করা যাবে। আমার সিজার হচ্ছে 4টা। আমি যে কাজ করি, আমি যে কাজগুলো করতে পারতেছি, বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারতেছি, এটা তো অনেক বেশি কিছু। এটা এবার কজনে পারে। যাক, আল্লাহ পাক কোনো হেদায়েত দিক আর আমাকে হেদায়েত দিক এগুলো সহ্য করার। এছাড়া তার কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে মোম পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। মাল্টি কুকারে ডাল রান্না করতেছি। ডাল যদি কম হয় তাহলে সেটা মাল্টি কুকারে রান্না করে নেই। অবশ্য যেটুকু ডাল এখানে আটে ওইটুকু ডাল দিয়ে আমাদের হয়ে যায়, খুব বেশি ডাল লাগে না। তোমাদেরকে বলেছিলাম না, বাবুর আব্বু নোয়াখালী যাওয়ার আগে মুরগি কিনে নিয়েছিল, তো সেই মুরগিটা রান্না করা হয়নি। তো সেটা আজকে রান্না করতেছি। কালকে রোজা, প্রথম রোজা, তো সেই জন্য আজকে মুরগিটা রান্না করে নিব। এখানে 2টা মুরগি আছে। 2টা মুরগি পিস করে কেটে নিয়ে আসছে, 16 পিস আছে। এইখান থেকে অর্ধেকের বেশি রান্না করব আর বাকিটুকু রেখে দিব, পরে রান্না করে নিব। যে পাতিলে আমি আগে ডাল রান্না করতাম ওখানে একটু বেশি হয়, তো দেখা গেলো যে রান্না করার পরে ওগুলো রয়ে যায়। এখানে ডাল রান্না করলে সেগুলো রয়ে যায় না, সেগুলো খাওয়া হয়ে যায় পুরোটুকু। মাল্টি কুকারে ডাল রান্না করলে ডালটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ডালটা খুব তাড়াতাড়ি গলেও যায়। খুব বেশি সময় লাগে না ডালটা গলতে। ডালটা এমনভাবে গলে যায় যেটাকে ঘুগনি দিয়ে না কাটলেও চলে, এমনিই খাওয়া যাবে। অনেকে পানি মতন ডাল খেতে খুব পছন্দ করে। যদি সেরকম হয় তাহলে একটু ঘুগনি দিয়ে খেতে দিলেই হবে। নর্মালি ডাল রান্না করলে আমরা ঘুগনি দিয়ে অনেকক্ষণ ঘুরতে থাকি, কিন্তু মাল্টি কুকারে ডাল রান্না করলে খুব বেশি ঘুরতে হয় না, অল্প একটু ঘুরতে দিলেই হয়। তো এক্ষেত্রে সুবিধা আছে মাল্টি কুকারে ডাল রান্না করার ক্ষেত্রে। আর মাল্টি কুকারে ডাল রান্না করতে হলে কিন্তু হিটটা লো দিতে হবে, মিডিয়াম দেওয়া যাবে না। মিডিয়াম দিলে কিন্তু পড়ে যাবে, আর ঢাকনা দেওয়াই যাবে না। লো হিট দিলেও ঢাকনা দেওয়া যাবে না, তাহলে ডালগুলো পড়ে যাবে। এরকম ছোটোখাটো অনেক টিপস আমি তোমাদেরকে দিব, রান্না করার সময় তোমাদেরকে বলে দিব। তোমরা যারা এই কুকারটা কিনেছো বা কিনবে তারা আমার এই টিপসগুলো ফলো করবে, তাহলে তোমাদের সমস্যা হবে না। আমার মতো তো সমস্যা হবেই না। ফারজানা আহমেদ আইডি থেকে একটা আপু অনেক কমেন্টস করেছিল এই মাল্টি কুকার কেনার পরে, এটা দিয়ে মাছ ভাজি করা যাবে কি না, ডাল রান্না করা যাবে কি না, ইফতারিগুলো ভাজা যাবে কি না, দুধের পায়ে সাদা করা যাবে কি না, তো এরকম অনেক প্রশ্ন করেছিল। তো ওই আপুটা আমার এই মাল্টি কুকারের মতো সেম একটা কুকার উনি কিনে নিয়েছেন। আমাকে বলেছেন যে এটা আমি কিনেছি, সেম কালারের সেম কুকার। আমি কমেন্টসে জিজ্ঞেস করছিলাম যে কত টাকা নিয়েছে, কোথা থেকে কিনেছে, কিন্তু কিছু বলেনি। আর একটা আপু কমেন্টসে বলেছিল যে আমি সাদা খিচুড়ি কেন রান্না করি, কেন খিচুড়িতে হলুদ দেই না। তো আপু, আমি খিচুড়িতে হলুদ দেই, লাস্টে হলুদ দেই, সবার আগে হলুদ দেই না। যখন দেখি যে চাল আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তখনই হলুদ দেই, অল্প করে হলুদ দেই। হলুদ দেওয়ার পর এটা নামিয়ে দেই, নামিয়ে ঘুটিতে খেটে নেই। তারপরে এগুলো ঠান্ডা হলে যদি নাকি খেতে দেই। তো আমি খিচুড়িতে এগুলোই দিই, আর কিছু দিই না। আগে ডাল দিয়েছিলাম, তো ডাল দিলে এটা ভালোভাবে সিদ্ধ হতো না, বা সিদ্ধ সময় লাগতো, গলতো না, তো সেক্ষেত্রেও খেতে পারতো না। আর ডিম দেওয়ার কথা চিন্তা করতেছি, কিন্তু ডিম দিচ্ছি না। ডিম দিলে আবার সমস্যা হবে কিনা, অ্যালার্জির প্রবলেম হবে কিনা। নর্মালি তো সে ডিম খায় না অত বেশি, তারপরে দেখি ডিম দিয়ে দেখবো সেই ডিম দিয়ে খায় কিনা। ডাল রান্না করা হয়ে গেল। দেখো কত সুন্দর ডাল হয়ে গেছে। দেখো ডালটা একটু ঘন হয়ে গিয়েছে, কারণ এটা ঘুটা হয়নি। ঘুটে দিলে এটা আরও পাতলা হয়ে যাবে। আমি ডালগুলো বড় আসার পরে আরেকটা পাতিলে নিয়ে নিব, তখন এটাকে একটু ঘুটে নিব। যারা মাল্টি কুকার কিনতে চাও বা কিনবে তাদেরকে বলতেছি একটু ভেবেচিন্তে কিনো, আর কিনে একটু সাবধানে ইউজ করতে হবে, সব দিক দিয়ে খেয়ালে ইউজ করতে হবে। এটা কিন্তু সমস্যা করে, তোমাদের দেখলাই যে দুধ পড়ার কারণে আমার কী সমস্যা হলো, কতটা প্রবলেম আমি ফেস করেছি। তো এই কারণে এটা ইউজ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ইনস্ট্যান্ট কাজ করার জন্য এটা ঠিক আছে, এটা ওকে, কিন্তু এটাতে তুমি খাবার দিয়ে চলে যাবা, অপেক্ষা করবে, বা গ্যাসের চুলার মতো এটা ইউজ করবা, সেটা কিন্তু হবে না। কারেন্ট চুলার মতো কিন্তু এটা ইউজ করা যাবে না। এটা একটু স্পিডলি কাজ করে, এই কারণে একটু বুঝে শুনে এটা ইউজ করতে হবে। এখানে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট এখানে কাজ করতে হবে, যাই তুমি করো না কেন। বেশিক্ষণ কিন্তু কোথাও যাওয়া যাবে না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এইটার ক্ষেত্রে এই একটাই বড় সমস্যা, আর কোনো সমস্যা নেই, আর সব ঠিক আছে। আমি ডালটা ঘুটে দিয়েছি, দেখো কত সুন্দর ডালটা পাতলা হয়ে গিয়েছে।
আপুরা লাইকই করেছো নাকি বসে বসে আমার ভিডিওটি দেখতেছো, লাইক করার কথা ভুলে গেছো? তোমার তো লাইকই করো না, আমার গত ভিডিওতে লাইকই নেই। আচ্ছা তোমরা লাইক না করলে কী করবো বলো তো? আমার কী করার আছে তোমার যদি লাইক না করো, কমেন্টস না করো? গত ভিডিওতে তো তোমাদের কোনো কমেন্টসই নেই। এত মানুষ আমার ভিডিও দেখে কিন্তু কোনো কমেন্টসই নেই। একজন সালাম দিয়েছে, আরেকজন একটা কমেন্টস করেছে, তাও ভিডিও রিলেটেড না, অন্য কমেন্টস করেছে, সেটাও মানতেছি, কিন্তু এরপরে আর কেউ কমেন্টস করেনি। এত কষ্ট করে ভিডিও আপলোড করি, তোমরা যদি কমেন্টস না করো তাহলে কি ভালো লাগে বলো? মনে হয় যে আমি কী করলাম, কী দিলাম, কোনো উচ্চ বাক্য নাই। একটা জিনিস দিলাম, কারোর মধ্যে কোনো উচ্চ বাক্য নাই, কে কোনো কথা বলতেছে না, ভালো লেগেছে কি লাগেনি এসব বিষয়ে কিছুই বলতেছে না, তাহলে আমি কেন দিলাম? মানে মাঝে মাঝে মনে হয় কি ভিডিও আপলোড কেন করি, আমি কী জন্য করি? কমেন্টসই তো করে না মানুষ। আমি কিন্তু খুব বেশি কমেন্টস আশা করি না, তারপর কিন্তু একটু কমেন্টস আশাই করি। একটা ভিডিও ছাড়লে যদি 4-5টা কমেন্টস না আসে তাহলে তো অনেক খারাপ লাগে। আপনারা বলো, মনে হয় যে আমার এই কাজটা মূল্যায়ন কেউ করলো না। আমি জানি সবাই অনেক ব্যস্ত, রমজান মাস, কাজের চাপ বেশি, সব কিছুই বুঝি, কিন্তু তারপরও 4-5টা কমেন্টস তো আমি আশা করতেই পারি, তাই না? এত মানুষ আমার ভিডিও দেখো কিন্তু কমেন্টস কেউ করে না, খুব কম কমেন্টস আসে। এরকম কেন হয়? আমি কি খুব খারাপ ভিডিও বানাই যে তোমরা কমেন্টস করতে পারো না? ভালো খারাপ হলে বলো, তোমাদের কাছে যদি ভালো লাগে সেটা বলো, যদি খারাপ লাগে সেটাও বলো, কোনো সমস্যা নেই। আমি তো বুঝতে পারবো যে আমার ভিডিওটা মানুষের কাছে কেমন লাগতেছে, আমি কীরকম ভিডিও আপলোড করি, মানুষ আমার ভিডিওটি নিচ্ছে কি না, মানুষ আমার ভিডিও পছন্দ করতেছে কি না, এটা তো তোমাদের কমেন্টস আমি বুঝতে পারবো। তোমরা যদি কমেন্টস না করো তাহলে আমি কীভাবে বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? বলতে পারো আমি একটা কমপ্লেক্সে ভুগি যে আমার ভিডিওটা হয়তো বা ভালো হয় না, এই কারণে কমেন্টস পাচ্ছি না, না হলে এত কষ্ট করে ভিডিও দিলাম কেন কমেন্টস হচ্ছে না? তো এরকম আমার কাছে মনে হয় যে হয়তো বা এটা ভালো হয়নি। যদিও আমি বিশ্বাস করি যে আমার ভিডিও অত খারাপ হয়নি, অনেক ভালো হয়েছে আমার ভিডিও, কমেন্টস পাওয়ার যোগ্য। শুধু কি কমেন্টস, লাইক, শেয়ার সব কিছুই পাওয়ার যোগ্য, কিন্তু কিছুই পাই না আমি। কমেন্টস না পেলে মনটাই খারাপ হয়ে যায়। একটা ভিডিও ছাড়ার পর আশা করি যে কমেন্টস আসবে, কমেন্টস দেখবো, মানুষের অভিব্যক্তি দেখবো, ওরা বলবে ভিডিওটি কেমন হয়েছে। তো যখন এটা পাই না তখন খুব খারাপ লাগে, মনে হচ্ছে যে আমার কাজটাই মনে হয় যে বৃথা হয়ে গেলো, এরকম লাগে, বুঝছো? ভিউজ বেশি কম সেটা বড় কিছু না, কমেন্টসটা কিন্তু অনেক বেশি ইফেক্ট ফেলে, বুঝছো? যাই হোক, মন খারাপ করে আর লাভ কী বলো? আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি না, তাই হয়তো বা কমেন্টসটা পাই না। কী করবো বলো? রমজান মাস চলতেছে, তো ইফতার বানাতে অনেক সময় লেগে যায়, চাইলেও ভিডিও আপলোড করতে পারি না, মানে খুব সমস্যায় পড়ে গেছি। একটা বাড়তি কাজ করা লাগে, ইফতার আইটেমগুলো করা লাগে, কিছু না করে তো করা লাগে, তাই না? একদম তো খালি মুখে তো আর ইফতার করা যায় না। তো যেগুলো নরমাল বেসিক কাজ সেগুলো তো করতে সময় লেগে যায়, এমন না যে চাইলে আমার হয়ে গেল। তাছাড়া থালা বাসন ধোয়ারও ব্যাপার আছে, তো এগুলো ধুতেও অনেক সময় লেগে যায়। তারপরে ভয়েস দেওয়া, ভিডিও এডিট করা, সেগুলোতেও সময় লাগে। আর প্রচুর ঘুম পায়, বুঝছো? ভিডিও এডিট করতে গেলে অনেক ঘুম পায়। তো ঘুমের কারণে অনেক সময় অনেক কাজ করতেও পারি না। এই সমস্যাগুলো তো আছেই, কিন্তু তোমরা কমেন্টস করলে আমি এই সমস্যাগুলো পার করতে পারবো, কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারবো। যে না, আমার ভিউয়ার্সরা আমার জন্য অপেক্ষা করতেছে, ওরা আমার ভিডিও দেখে, ওরা আমার ভিডিও পছন্দ করে, ওদের জন্য হলেও আমাকে ভিডিও আপলোড করতেই হবে। তখন বুঝছো মনের ভিতর থেকে একটা আগ্রহ জমে কাজ করার, মানে কাজ করার একটা অদম্য শক্তি পাই যে এটা আমাকে করতেই হবে, আমার ভিউয়ার্সরা আমার জন্য অপেক্ষা করতেছে। তো সেটা আমি পাই তোমাদের কমেন্টস পেলে। আর তোমাদের কমেন্টস না পেলে আমিও মানে দমে যাই, বুঝছো? কাজ করার আগ্রহ হারিয়ে ফেলি। যাই হোক, আশা করি আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের আশানুরূপ আমি আসতেছি। কমেন্টস না করলে আমি কী করবো বলো? আচ্ছা, আশা করতেছি আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের আশানুরূপ কমেন্টস পাবো ইনশাল্লাহ। মুরগিটা যখন চুলায় বসাবো তখনই বাবুরাবু বাসা চলে এসেছে। আর অ্যাজ ইউজুয়াল বাসা আসার পর চেঁচিয়ে শুরু করে দিয়েছে, হ্যাঁ তুমি এখনও পর্যন্ত রান্না করোনি, কালকে রোজা, তুমি কেন রান্না করোনি, এত দেরি হয়েছে কেন তোমার? তারপর যখন দেখলো পাতিলে মাংস আছে, মাংসগুলো চুলায় বসাবো, তখনই বলতেছে মাংস কেন ভাগ করতেছো, সবগুলো মাংস রান্না করো। আমি বলছি না, মাংস অর্ধেক রান্না করবো। বলছে না, সব রান্না করো, সব রান্না করো, আজকে খাবা কালকে খাবা, তাহলে বাসা করে ভরে ফ্রিজে রেখে দাও। আমি বলছি না, মাংস অর্ধেক রান্না করবো, এখন খাবো আর সেই দিয়ে খাবো, কালকে খাওয়া দরকার নেই, কালকে আবার রান্না করবো। বলছে না না, সবগুলো রান্না করো। তো আমি বলছি তুমি কি মাংস আনো? তুমি তো মাংস আনো না, 2টা মুরগি আনছো, আবার কবে আনবা? তখন ঠিক আছে, কেন শুধু তো সবগুলো মাংস একদিনে খাওয়া লাগবে? আর তাছাড়া এই মাংসগুলো দিয়ে কি কালকে হবে, কালকে সেই দিতে হবে? হবে না, কালকে তো আমাকে আবার রান্না করতে হবে, বাড়তি কষ্ট কেন আমি করবো বলো? তাও সে রাজি হয় না, মাংস নিয়ে রেখে দেয়, বুঝছো, যে মাংস ফেলে দিবে। কীভাবে জানি বাবুরাবু জুনাকে খাওয়াচ্ছে, বলতেছে আমাকে খিচুড়ি দাও, আমাকে খাইয়ে দেই। আমি তো অবাক, উনি তো জুনাকে খিচুড়ি খাওয়ায় না, মানে একবার না 2বার খাইয়ে দিয়েছিল, এরপর আর দেয়নি, মনে পড়ে না। তো আজকে উনি জুনাকে খিচুড়ি খাওয়ার জন্য বলতেছে, আমি তো খুশি হয়ে গিয়েছি। না কেউ কেউ বাবা খাওয়াই দিয়ে খাও, কত বছর পর তোমার আব্বু খাওয়াই যাচ্ছে। আরে খাওয়ার না, এই না, ওই উল্টা দিকে খালি শয়তানি করে। আমি কিন্তু রাগ করে মন বাবা, তো বাবা একদিন খাওয়ায় পাগল হয়ে যায় না, আমি প্রতিদিন খাই না আমার এত ধৈর্য নেই, তোরে আমি ঘন্টার পর ঘন্টা বসে খাও না। দেখলা উনি কত বিরক্ত হতেছে, যখন খাচ্ছিল তখন ঠিক আছে, তখন খাচ্ছে না, তখনই বিরক্ত হয়ে শুরু গেছে।
আমি আবার গিয়েছিলাম দেখতে যে কী ব্যাপার, কীভাবে খাওয়াচ্ছে দেখে আসি। গিয়ে দেখি এই অবস্থা। যখন দেখলাম উনি সুন্দর করে জোনাকে খাওয়াচ্ছে তখন ভিডিও কল ওটা সামলাতে পারিনি। উনি যে কিছু পড়েনি সেটা আর খেয়াল করিনি। আজকে সাহস করে চুলায় দুধ বসিয়েই দিলাম। অবশ্য দুধ বসানো ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ গ্যাস নেই, এদিকে আবার সিলিন্ডার চুলায় মাংস রান্না করতেছি, তো দুধটা গরম করা দরকার, নাহলে তো দেরি হয়ে যাবে। এই কারণে মাটি কুকারে দুধটা বসিয়ে দিলাম। যেহেতু ইট চুলা আমি ভিতরে রেখে দিয়েছি, বাবুর বোঝা আনা না, উনি দেখলে সমস্যা, এই কারণে মাটি কুকারে দুধটা বসিয়ে দিলাম। ভয়ে ভয়ে দুধটা বসিয়ে দিয়েছি বুঝছো, না জানি আবার সেদিকের মতো অবস্থা না হয়ে যায়। আমি তো ইনস্ট্যান্ট এখানে দাঁড়িয়ে আছি বুঝছো, আমার পায়ে ব্যথা হয়ে গেছে, তাও আমি এখানে দাঁড়িয়ে আছি, মানে এই পাগল থেকে সরতেছি না, দুধ যাতে না পড়ে যায়। যদিও আমি লো হিটে দিয়েছি, তারপর আমি দাঁড়িয়ে আছি। ঢাকনা দেইনি, ঢাকনা দিলে কিন্তু দুধ পড়ে যাবে বুঝছো। দুধ গরম করার সময় ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে দুধগুলো পড়ে যাবে। আমি চেয়েছিলাম মাল্টি কুকারে মাংসগুলো রান্না করতে, কিন্তু মাংস তো বেশি, তাছাড়া আলু আছে। আলু না থাকলে হয়তো বা মাংসটা রান্না করা যেত, কিন্তু আলুর কারণে মাংসটা আর মাল্টি কুকারে রান্না করতে পারিনি। তো যে মুরগিগুলো আমি রেখে দিয়েছি, ওই মুরগিগুলো আমি মাল্টি কুকারে রান্না করে নিব, আলু ছাড়া জাস্ট ভুনা করে নিব। দেখি মাল্টি কুকারে মুরগি মাংস রান্না করা যায় কিনা, ভুনা করা যায় কিনা, কেমন হয় দেখা যাবে। তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো, চিন্তা করো না। মাল্টি কুকারে দুধ রান্না করলে বুঝছো বারবার শুধু নেড়ে দিতে হয়, না নাড়লে নিচে লেগে যায়। নিচে লেগে গেলে না বুঝছো দেখতে খারাপ লাগে, কারণ তোমার ওই যে নিচে ননস্টিক থাকলেও মানে নিচে লেগে গেলে কালো কালো হয়ে যায়, মানে কালো ছোবড়া উঠে যায় আর কি, দেখতে খারাপ লাগে। তো ননস্টিক কিন্তু খুব বেশি ভালো না, যার কারণে এরকম হয় আর কি। ননস্টিক যদি খুব বেশি ভালো হতো তাহলে নিচে লেগে যেত না, আর লাগলেও এরকম কালো ছোবড়া উঠতো না। নর্মালি সিলভার পাতিলে আমরা দুধ রান্না করলে নিচে লেগে যায়, কিন্তু সেটা কালো কালো হয় না, সাদা সাদা হয়। কিন্তু এখানে নিচে লেগে গেলে কালো কালো ছোবড়া হয়ে যায়। আমি আসলে খুব বেশি নাড়িনি, আমারও এরকম হয়েছে, তোমরা হয়তো বা দেখতে পারতেছো না, আমারও নিচে একটু কালো কালো ছোবড়া হয়ে গিয়েছিল। এখানে কিন্তু 1 কেজি দুধ আছে বুঝছো, মানে এই মিডিয়াম মাল্টি কুকারে 1 কেজি দুধ রান্না করা যায়। 1 কেজি দুধ যেহেতু রান্না করা যায়, তাহলে পায়েসও রান্না করা যাবে। দেখি আমি একদিন পায়েস রান্না করবো। কিছু পোলাও চাল জমে রেখেছিলাম, জুনেনের জন্য বাবুরাবু নিয়ে আসতো, তো ওখান থেকে আমি একটু করে জমে রেখেছিলাম, তো ভালোই পোলাও চাল হয়েছে। তো ওগুলো দিয়ে পায়েস রান্না করে নিব। দুধ তো থাকেই ঘরের মধ্যে, সমস্যা হবে না। ইফতারিতে পায়েস রান্না করে খাবো, কতদিন যে পায়েস খাওয়া হয় না, মানে পায়েসের স্বাদটাই ভুলে গিয়েছি বুঝছো। আর একটা কথা বুঝছো, মাল্টি কুকারে যে কর্ড লাগাও না, ওই কর্ডটা কিন্তু খুলে রাখতে হবে, ওইটা লাগালেও কিন্তু হিট হয় বুঝছো। মানে তুমি বুঝতে পারবে না, ওইটা লাগালেও কিন্তু হিট হতে থাকে। এই কারণে যখন কাজটা সম্পন্ন হবে না, যখন তুমি এটা অফ করে দিবে, তখনই এই কর্ডটা খুলে দিবা। এইটা আমি কখন বুঝছিলাম বুঝছো, যখন দুধটা পড়ে গিয়েছিল, দুধ পড়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তখন আমি এই জিনিসটা বুঝেছিলাম। আমার জন্য এই প্লেটে ভাত বেড়ে নিয়ে এলাম, আর এখানে সাদার জন্য ভাত বেড়েছি, আর এই প্লেটে জাহানশাহের জন্য ভাত বেড়েছি। যখন রান্না করতে দেরি হয়ে যায়, তখন 3জনকে একসাথে খাবার খাইয়ে দিই। 3জন না, 4জনকে খাবার খাইয়ে দিই। যেহেতু জুনেনাকে বাবুরাবু খিচুড়ি খাইয়ে দিয়েছে, তাই ওকে আর খাওয়াচ্ছি না, 3জনকে খাইয়ে দিচ্ছি, সাথে আমিও খেয়ে নিচ্ছি। দেখো তোমরা কীভাবে আমি প্রতিদিন বাচ্চাদেরকে খাবার খাওয়াই। প্রায় সময় খাবার রান্না করতে লেট হয়ে যায়, তখন সবাইকে একসাথে খাইয়ে দিই, ওদের সাথে আমিও খেয়ে নিই। আলাদা করে আমরা খাওয়ার সময় হয় না, তাহলে আরও বেশি দেরি হয়ে যায়। জুনেনাকে নিচে নামিয়ে দিয়েছি, যেহেতু ও খাবে না, এখানে থাকলে সব কিছু ধরবে, এই কারণে ওকে নিচে নামিয়ে দিয়েছি। ও থাকলেও সেম হতো, ওকে খিচুড়ি খাওয়াতাম, ভাত খাওয়াতাম না। ও একটু ভাত খায় মাঝে মধ্যে, আবার খায় না। প্রায় সময় এভাবে করে খাইয়ে দিই। আমার অনেক কষ্ট হয়, মাঝখান দিয়ে আবার হাত ব্যথা হয়েছিল, খুব কষ্ট হয়েছিল। এখন আবার হাত ব্যথা নেই, তাই ওদেরকে খাওয়াতে পারতেছি। হাত ব্যথা হলে তো খাওয়াতে পারবো না, ওদেরকে খাওয়াতে হলে আরও আগে রান্না করতে হবে, কিন্তু অনেক সময় আগে রান্না করতে পারি না, দেরি হয়ে যায়। দেখো না, আমি এখনও খেতে পারছি না, ওদেরকে খাওয়াচ্ছি, আমার খাবারটা পড়ে আসে, মানে ওদেরকে খাওয়ার ফাঁকে ফাঁকে আমাকে খেতে হবে, তাও যদি সময় হয় তাহলে। যদি একটু আগে রান্না করতে পারি তাহলে আমি আগে খেয়ে নিই, আমি খাওয়া দাওয়া করে তারপর ওদেরকে খাইয়ে দিই, কারণ ওদেরকে খাওয়াতে গেলে অনেক সময় লেগে যায়। বাবুরাবু চলে আসে, উনি আসলে আমি খেতে পারি না, অনেক চেঁচিলি করে, অনেক বেশি ঝামেলা করে আমি খেতে গেলে, তখন ভালোভাবে পেট ভরে খেতেও পারি না। সারাদিন কাজ করার পরে, কষ্ট করার পরে যদি একটু শান্তিমতো খেতে না পারি তাহলে কি হয় বলো। এই কারণে আমি চেষ্টা করি যে আগে আমার খাবারটা খেয়ে নেওয়ার, তার জন্য আমাকে কথা শুনতে হয়, আমি স্বার্থপর মা, আমার ভিতরে মন নাই, আমি আগে আমার খাবারটা খেয়ে নিই, বাচ্চাদেরকে কেন খাওয়াই না। আমার যে কষ্ট হয়, আমি যে সারাদিন এত বেশি কাজ করি, এগুলো উনি দেখে না। আমার যে ক্ষুধা লাগে, আমি যে মানুষ, এই জিনিসটা দেখে না। আমি আগে খেলেই সমস্যা। অথচ দেখো, নিজে কিন্তু কোনোদিন বাচ্চাদেরকে খাওয়াবে না। উনি আসার পর যদি দেখে যে আমি বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, তখনও বলবে না যে আমাকে দাও, আমি এদেরকে খাইয়ে দিই, তুমি তোমার খাবারটা খেয়ে নাও। বা উনি খাওয়ার পরও বলবে না যে বাচ্চাদেরকে আমি খাইয়ে দিই, তুমি তোমার খাবারটা খেয়ে নাও, কখনো এই কথা বলবে না। সব কিছু আমাকেই করতে হয়। হ্যাঁ, সব কিছু আমিই করি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু কথা শুনে কেন, এত বেশি চিল্লাচিল্লি করে কেন, মানসিক চাপের মধ্যে কেন রাখে বলো তো। এই জিনিসটা আমার ভালো লাগে না। আমি তো সব কাজই করতেছি, সব কাজে আমি করতে রাজি আছি, ওনার কথাগুলো শুনতে আমার ইচ্ছা করে না, খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। আজকে উনি ওদেরকে খাবার খাইয়ে দিত, খাবার খাইয়ে কয়টা কথা আমাকে শোনাতো, সেটা শুনতে ভালো লাগতো, কিন্তু উনি তো খাবার খাইয়ে দেয় না, কোনো কাজই করে না, তারপরেও যে এগুলো শোনায় না, এগুলো শুনলে খুব খারাপ লাগে।
নিজে তো করতে পারে না, নিজে তো কোনো টেক কেয়ার করে না, আমি করি, কই আমাকে সম্মান করবে, কই আমাকে একটু বুঝবে, তা না, উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করে, চিল্লাচিল্লি করে, মনে হয় যে এগুলো কোনো কাজই না, এগুলো করতে কোনো সময়ই লাগে না, এগুলো করতে কোনো কষ্টই হয় না। প্রায় সময় বাচ্চাদেরকে খাওয়াতে গেলে রাত হয়ে যায়, উনি এসে দেখে বাচ্চাদেরকে খাওয়াই, উনি কখনো বাচ্চাদেরকে খাওয়ায় না, কখনো বলে না যে তুমি আমাকে দাও আমি ওদেরকে খাইয়ে দিই, এগুলো তো বলেই না, ঠিক আছে না বলুক, তুমি ওই রুমে যাও, গিয়ে রেস্ট নাও, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তুমি ঘুমিয়ে পড়ো। না, উনি একটা ঘন্টা লেচা মারবে, একটা ঘন্টা উনি ইচ্ছা মতো লেচা মারবে, মানে ওনার যা মনে চায় সেটাই বলবে, ঠিক আছে। এই একটা ঘন্টা আমার অনেক ক্ষতি হয়ে যায়, বাচ্চারা ঠিকমতো খেতে পারে না, ওনার কথা শোনার কারণে আমি ঠিকভাবে খেতে পারি না। ওনার যে লাভ হয় তা কিন্তু না, ওনারও ক্ষতি হয়, উনি ঠিকভাবে খেতে পারে না। কিন্তু এই এত কিছু করে কী লাভ হয়? উনি খাবার খাওয়ার পরে সব ঠিক, সব ঠান্ডা। খাবার খাওয়ার আগে উনি যত বেশি কাহিনী করে, চিল্লাচিল্লি করে। আরে বাবা, তোমার ক্ষুদে লেগেছে, তুমি তোমার খাবারটা খাও না। আজকে যদি এরকম হইতো যে ওনার খাবারটা নাই, ওনার খাবারটা আমি রান্না করি নাই, তাহলে একটা কথা ছিল। সেটা না, উনি শুধু তো অযথা চিল্লাচিল্লি করে, অযথা সময় নষ্ট করে। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে, খুবই বাজে লাগে। আমি পারি না, আমি পারি না আগে খাওয়াতে। আমি কী করবো? আমি তো মানুষ, আমি তো ফেরেশতা না, আমি তো সাবনা না, আমি তো ববিতা না, আমি তো আগেকার যুগের বউ না যে চাইলে সব কিছু করতে পারবো। আমি তো গ্রামের মেয়ে না যে সব কিছু করে বাচ্চাদেরকে খাইয়ে স্বামী সেবা করবো, সেগুলো আমি করতে পারি না। এই জিনিসটা উনি কেন বুঝে না, কেন বুঝতে চায় না? আমার সিজার হয়েছে 4টা, আমি যে কাজ করি, আমি যে কাজগুলো করতে পারতেছি, বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারতেছি, এইটা তো অনেক বেশি কিছু। এইটা এবার কজনে পারে? যাদের পেট কাটা, ওরা কি সহজ করতে পারে? পারে না, ওদের অনেক কষ্ট হয়। এটা আসলে যাদের হয়েছে তারাই বুঝতে পারে কতটা কষ্ট হয় বসে বসে বাচ্চাদেরকে খাওয়াতে। একে তো কোমরে ব্যথা হয়ে যায়, তারপর চেঁচিয়ে করলে সেলাই সমস্যা হয়, সেতে টান লাগে, এগুলো তো আসেই। আরও অনেক বেশি ক্লান্ত লাগে। এগুলো কে বুঝবে? এগুলো উনি বুঝে না, কারণ উনি তো সেই অবস্থায় যায় নাই, উনি তো সেই অবস্থায় সময় পার করেনি। যদি করতো তাহলে বুঝতো, তাহলে এইভাবে করে কখনোই আমাকে বলতে পারতো না। যাক, আল্লাহ পাক ওনাকে হেদায়েত দিক, আর আমাকে হেদায়েত দিক এগুলো সহ্য করার, এছাড়া তো আর কোনো উপায় নেই। বাচ্চাদের জন্য আমি ঠেকে গিয়েছি, যদি বাচ্চারা না থাকতো না তাহলে আমি কখনোই এভাবে করে পড়ে থাকতাম না। যেখানে আমার সম্মান নেই, যেখানে আমার কোনো দাম নেই, সেখানে আমি কখনোই থাকতাম না। কী করব, ভাগ্যের কারণে আর আল্লাহ পাকের ইচ্ছার জন্য এইভাবে পড়ে আসি। আল্লাহ পাক না চাইলে তো এই অবস্থা পরিবর্তন হবে না। এই অবস্থা পরিবর্তন তখনই হবে যখন আল্লাহ পাক চায়, আল্লাহ পাক রহমত করবে। যদি কোনোদিন আল্লাহ পাক রহমত করে, যদি কোনোদিন আল্লাহ পাক ওনার মনে সৎ মনোভাবের উদয় সৃষ্টি করে, তাহলে হয়তোবা এই সমস্যা থেকে আমি মুক্তি পাবো, তাহলেই হয়তোবা আমার জীবনে সুখ আসবে, শান্তি আসবে, নচেত আসবে না। মায়েদের আসলে অনেক কষ্ট না, বাচ্চার মায়েরা অনেক কষ্টে দিন যাপন করে, ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে না, ঠিকভাবে গোসল করতে পারে না। জানো না, আমি কতদিন ধরে গোসল করি না। কী করবো বলো, সময়ই করতে পারি না। এই সকল কাজ সামলাতে গেলে গোসলটা ঠিকমতো করা হয় না। শীতকাল থেকে বেঁচে গিয়েছি, গরমকাল হলে তো খবর হয়ে যেত। এইদিকে বাবু মহা খুশি, কারণ কালকে থেকে স্কুল বন্ধ। স্কুল থেকে বলে দিয়েছে যে রমজান মাসে ক্লাস হবে, ক্লাসের সময়ও চেঞ্জ করে দিয়েছে। মেয়েদের ক্লাস হবে 8টা বাজে, আর ছেলেদের ক্লাস হবে 12টা বাজে। সব কিছু ঠিকঠাক। আমিও মনে মনে খুশি হয়েছিলাম যে রমজান মাসে ক্লাস হবে, আমি কিছু টাকা পাবো, বাচ্চার জন্য কিছু কিনতে পারবো, ঈদটা ভালোভাবে পার করতে পারবো। কিন্তু না, সেটা হলো না। রাতের বেলায় খবর আসলো যে ক্লাস হবে না। মানে কী যে একটা অবস্থা, জানো না। গ্রুপে সবাই বলতেছে ক্লাস হবে না, স্কুল বন্ধ। আমার তো মাথায় পুরো বাজ পড়লো। কী হলো? বললো যে ক্লাস হবে, সব কিছু ঠিক, ওকে। এখন বলছে ক্লাস হবে না। বাবুরা বলতে সেই খুশি, উনি তো সেই খুশি, সেই হাসি। হ্যাঁ হ্যাঁ, তুমি আর টাকা জমাতে পারবা না, তোমার টাকা জমানোর কাহিনী শেষ, এখন দেবো, তুমি কী করো দেখছো। মানে সে কত খুশি, আমাকে তো আর টাকা দেওয়া লাগবে না, কিন্তু আমি যে কষ্টে থাকবো, আমি যে কষ্ট পাবো, সেটা তো উনি বুঝবে না। এখন আমি কী করবো বলো? এই রমজান মাসটা আমি কীভাবে পার করবো, কীভাবে কী করবো কিছুই বুঝতে পারছি না। সিলিন্ডার চুলা কিনবো, 2500 টাকা মতো লাগবে। সে জায়গায় আমার কাছে মাত্র 2150 টাকা আছে। এদিকে তো টাকা শর্টই ছিল, আরও বেশি শর্ট হয়ে গেল কটা কেনার কারণে। এখন আমি টাকা জমাবো কীভাবে? ভাবতেছি ঈদে জানার জন্য পাঞ্জাবি কিনবো, সেটাও কিনতে পারবো কি না জানি না। আবার এদিকে রমজান মাস চলে এসেছে, একটু ভালো মন্দ খাবার খেতে ইচ্ছে করে, সেটা তো পাবো না। বাবার মতো সহজ কিছু আনবে না, উনি তো ফল ফ্রুট এগুলো আনেই না। খেজুর শরবত আনে, এটাতে তো অনেক কাহিনী করে, ঠিকভাবে আনে না। দেখা গেলো যে একবার খেজুর নিয়ে আসে, এরপর আর আনেন না। ওনাকে শত বললে উনি খেজুর আনতে চায় না। শরবতের ক্ষেত্রেও একই অবস্থা, শরবতের প্যাকেট একটা আনে, এরপর আর আনে না। ওনাকে বলতে বলতে সে শুনে আনে না। আসলে উনি তো আমার সাথে ইফতার করে না, এই কারণে ওনারা তো প্যারাও নেই। ইফতার তো আমি করি, আমি একা করি, বাচ্চারা অনেক সময় করে না। এই কারণে উনি এগুলো করার সুযোগ পায়, না হলে সুযোগ পেত না। ভাবতেছি বাচ্চাদেরকে এবারে রোজা রাখাবো। ওরা তো এমনিতেই সকালবেলা কিছু খেয়ে তারপর আর খায় না, সেই সন্ধ্যার পরেই খায়। তো ও সকালবেলা খাবারটা খাবে না, না খেয়ে থাকবে। দেখি পারে কি না, যদি পারে তাহলে তো ভালোই, উনি সব কিছু এনে দিবেন বাচ্চাদের জন্য। যদিও প্রথমে একটু চেঁচিয়ে করবেন যে বাচ্চারা কেন রাখছে রোজা, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে ওরা রাখতে পারবে, ওরা তো এমনিতেই না খেয়ে থাকে, ওদের সমস্যা হয় না। ওরা কখনই বলে না যে আম্মা আমার খিদে লেগেছে, আমাকে খাবার দাও। তবে পানি খাওয়ার জন্য ওদের কষ্ট হতে পারে। দেখা যাক কী হয়। আমি ওদেরকে বলেছি যে ঠিকভাবে খেয়ে নাও, কালকে থেকে তোমাদেরকে না খেয়ে থাকতে হবে। ওরা তো সেই খুশি, বলতেছে আম্মু আমরা রোজা রাখবো, না খেয়ে থাকবো। এখন দেখি পারে কি না। আর যে ছোটো দুটো আছে ওদেরকে তো খাবার খাওয়াতেই হবে। ওদেরকে খাওয়াতে অবশ্য খুব বেশি কষ্ট হয় না, বড়দেরকে খাওয়াতে যত বেশি কষ্ট হয়ে যায়। আজ এইটুকুই। সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।